আজকে আমরা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে যে একটি সম্পর্ক হয় সেই সম্পর্কটি নির্ণয় করব। তো একবার দেখে নাও যে ফোকাস কী আর বক্রতা ব্যাসার্ধ কী। যদি এটি একটি অবতল দর্পণ হয় তো এই অবতল দর্পণের ওয়াই ও হচ্ছে প্রধান অক্ষ। তো এই যে দর্পণটা আছে, দর্পণের কিছু একটা নাম দিই, ধরো এমএন হলো দর্পণ। তো এমএন দর্পণটা আসলে তো একটা গোলকের অংশ, এরকমভাবে একটা গোলক করতে পারি। তো এই গোলকের যে কেন্দ্র ছিল সেই কেন্দ্রটাকেই বলা হয় এই অবতল দর্পণের বক্রতা কেন্দ্র, তাকে আমরা সি দিয়ে লিখেছি। তাহলে কি পেলাম, এই দর্পণের বক্রতা কেন্দ্র হলো সি এবং ওয়াই ও হচ্ছে এর প্রধান অক্ষ, যেখানে ও হচ্ছে দর্পণটির মেরু। যদি প্রধান অক্ষের সমান্তরাল, এটা প্রধান অক্ষ ওয়াইও, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি দর্পণের উপর পড়ে, তো প্রতিফলনের পর ও যে বিন্দু দিয়ে যায়, প্রধান অক্ষের উপর যে বিন্দুতে প্রধান অক্ষকে ছেদ করে প্রতিফলিত রশ্মিটা, সেই বিন্দুটাকেই আমরা বলি ফোকাস। কি শিখলাম, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যদি দর্পণের উপর পড়ে তো প্রতিফলনের পর সেই রশ্মিটি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকেই বলা হয় ফোকাস। তাহলে এফ হচ্ছে এই দর্পণটির ফোকাস এবং সি হচ্ছে দর্পণটির বক্রতা কেন্দ্র। আমরা সব দূরত্বই মাপবো মেরু থেকে। মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় দর্পণটির ফোকাস দূরত্ব, অর্থাৎ ও এফ সমান, আমরা ছোট হাতের এফ দিয়ে দূরত্বকে বোঝাবো। তো ও এফ হচ্ছে ফোকাস দূরত্ব। ও মেরু আর সি বক্রতা কেন্দ্র। তো ও আর সি কে যদি যোগ করে দেওয়া হয়, এটা ধরো কেন্দ্র, তো কেন্দ্রের সঙ্গে এটা তো পরিধির উপরে থাকা একটা বিন্দু, এরকম যদি যোগ করি তাহলে যা পাই তাকে আমরা ব্যাসার্ধ বলি। তাহলে ও সি সমান লিখতে পারি আমরা আর, এই আরকে বলা হয় ব্যাসার্ধ। আজকে আমরা জানবো যে এই যে বক্রতা ব্যাসার্ধ আর আর ফোকাস দূরত্ব ছোট হাতের এফ আছে, এদের মধ্যে একটি সম্পর্ক আছে। সম্পর্কটি হলো আর, মানে বক্রতা ব্যাসার্ধ এই যে ফোকাস দূরত্ব আছে এর দ্বিগুণ হয়। ফোকাস দূরত্ব মানে এখান থেকে এতটা, তো এখান থেকে এই দূরত্বটা যদি ধরো 4 হয় তাহলে ও থেকে সি এর দূরত্ব ঠিক এর দ্বিগুণ মানে 8 হবে। যদি এটার দূরত্ব কোনো দর্পণের ক্ষেত্রে 6 হয় ফোকাস দূরত্ব, তাহলে ও সি এর দ্বিগুণ মানে 12 হবে। তো সাধারণভাবে যদি ও থেকে এফ এর দূরত্বকে আমরা ছোট হাতের এফ বলি এবং ও থেকে সি এর দূরত্বকে ছোট হাতের আর বলি, তাহলে আর এর মান এফ এর যে মান তার দ্বিগুণ হবে। এটা আজকে আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার আগে আমাদের অঙ্কর কিছু ছোট ছোট ধারণা আছে জ্যামিতির, সেগুলো আগে জানতে হবে। তো দেখো সেগুলো কি। প্রথমে যা জানতে হবে তা হলো কোণ। দেখো কোণ কি, যখনই দুটো সরলরেখাংশ বা রশ্মি পরস্পরকে ছেদ করে তখন কোণ তৈরি হয়ে যায়। তো এখানে যেমন ধরো দুটো রেখাংশ আমি দেখিয়েছি, একটা হলো পিকিউ আর একটা আরএস। তো পিকিউ আর আরএস কেমন ধরনের সরল রেখাংশ, সমান্তরাল সরল রেখাংশ। এদের ভেতর দিয়ে আবার একটা কেউ কোনো একটা রেখা নাম দিয়ে দিই এম এন, এটাকে যেন ভেদ করে, এই দুটো রেখাকে ভেদ করে বা ছেদ করে চলে গেছে, তাই এম এনকে বলা হয় পিকিউ এবং আরএস সমান্তরাল সরল রেখা দুটির ভেদক বা ছেদক। এর জন্য এখানে অনেক কোণ তৈরি হয়েছে। যে কোণগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমরা নাম্বারিং করেছি। এই কোণটাকে বলছি 1 নাম্বার কোণ, এখান থেকে এইটুকু যে কোণ এটাকে 2 নাম্বার কোণ, এখান থেকে এতদূর পর্যন্ত 3 নাম্বার কোণ, আর এখান থেকে এতটা হলো 4 নাম্বার কোণ। এটা 5, 6, এটা 7 এবং এটা 8। প্রথমে যে মোট 3 ধরনের কোণ হয়, বিপ্রতীপ কোণ, একান্তর কোণ এবং অনুরূপ কোণ। তো প্রথমে আমরা বিপ্রতীপ কোণ সম্পর্কে জানবো। এটা খুবই সোজা। কোণগুলোকে বিপ্রতীপ কোণ বলা হয় যদি কোনো একটা জায়গায় ক্রস চিহ্ন মানে কাটা চিহ্ন দেখতে পাও, তো কাটা চিহ্নর দুই বিপরীত দিকে দেখো কোণ তৈরি হয়েছে, মানে এটার বিপরীত দিকের কোণ কোনটা, নিশ্চয়ই এটা। তো এই কোণটার নাম যদি তুমি কিছু দাও, যে এই কোণটার নাম এক্স দিলাম, তো এক্স কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে ওয়াই কোণ, বা উল্টোটাও বলতে পারো, ওয়াই কোণের বিপরীত কোণ এক্স কোণ, এবং এদের দুজনের মান সমান হবে। মানে এক্স এর মান যদি 60 ডিগ্রি হয় তাহলে ওয়াই এরও মান 60 ডিগ্রি হবে। একই রকমভাবে তুমি এটাও বলতে পারো যে এইখানে যে কোণটা আছে এই কোণটার বিপরীত কোণ হলো এই কোণটা, মানে এই কোণটার মান যা হবে এটারও মান তা হবে। বা উল্টো করে বললে এই কোণের মান যা হবে এটারও মান তা হবে। ধরো এই কোণটার মান যদি 120 ডিগ্রি হয় তাহলে এটারও মান 120 ডিগ্রি হবে।
একই রকম দেখো, এইরকমভাবে যেমন খুশি কাটা চিহ্ন থাকলেই হলো। তো এটারও বিপ্রতীপ কোণ এই কোণটা, আর এই যে কোণটা আছে এই কোণটার বিপ্রতীপ কোণ হলো এই কোণটা। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হলো এখানে যে দেখো একটা আমরা নতুন ধরনের কিছু এঁকেছি, তো এখানে পুরোপুরি কাটা চিহ্ন তৈরি হয়নি। এটা তো সোজা গেছে ঠিকই, কিন্তু এটা এরকমভাবে এসে এদিকে বেঁকে গেছে। তার মানে কিন্তু তুমি বলতে পারো না যে এটার বিপরীত কোণ এটা আর এই দুটো কোণ সমান। এটা এই দুটো কোণ কখনোই সমান হবে না, এটা মোটেও সমান কোণ নয়। মানে এই কোণটার মান যদি 60 হয়, তাহলে এই কোণটার মান অন্য কিছু হবে। ধরো এটা 20 ডিগ্রি হলো, কিন্তু কখনোই একই হবে না। তার কারণ এখানে কাটা যে চিহ্নটা, এই লাইনটা যেটা, এটা এরকমভাবে গেছে, কিন্তু উপর থেকে যে লাইনটা এসছে সেটা এরকমভাবে চলে যায়নি, এটা আবার এদিকে বেঁকে গেছে। এরকম বেঁকে গেলে হবে না, যদি এরকমভাবে যেত তখন হতো এই কোণটার সঙ্গে এটা বিপ্রতীপ, আর এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ হতো। তাহলে যা শিখলাম, বিপ্রতীপ কোণ মানে কি, শুধু কাটা চিহ্ন খুঁজে বের করতে হবে। এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এখানে দেখো যে কাটা চিহ্ন কোথায় আছে। পিকিউ এরকমভাবে গেছে, আর এম এর নিচের দিকে আসার জন্য এইখানে একটা কাটা চিহ্ন তৈরি হয়েছে। এই কাটা চিহ্নর জন্য যে বিপ্রতীপ কোণগুলো তৈরি হয়েছে সেগুলো কি কি? একের উল্টো দিকে কে আছে? 4। তাহলে একের বিপ্রতীপ কোণ হলো 4, তার মানে কোণ 1 সমান কোণ 4 লিখতেই পারো। একই রকমভাবে 2 এর উল্টো দিকে দেখো 3 আছে, তাহলে কোণ 2 সমান কোণ 3, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এখানে যেমন একটা কাটা চিহ্ন হয়েছে এই দুটো রেখাংশ মিলিত হওয়ার জন্য, একই রকমভাবে নিচে দেখো আর এস আর এই সরলরেখাংশটার বাকি অংশ মিলিত হওয়ার জন্য একটা কাটা চিহ্ন তৈরি হয়েছে। তো এই যে কাটা চিহ্ন, এই কাটা চিহ্নের 5 এর বিপরীত দিকে কে আছে? 8। তাহলে এটা উপরের ক্ষেত্রে বিপ্রতীপ কোণ, আর নিচের যে এই যে কাটা চিহ্নটা আছে এই কাটা চিহ্নের জন্য দেখো কি বিপ্রতীপ কোণ পাচ্ছি। কোণ 5 এর বিপরীতে কে আছে? 8। কোণ 5 এর বিপরীত কোণ হলো 8। একই রকমভাবে 7 এর বিপরীত কোণ 6, বা উল্টোটাও বলতে পারো 6 এর বিপরীত কোণ 7, দুটোই ঠিক। এই হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণের পরে যে কোণ জানবো তা হলো একান্তর কোণ। একান্তর কোণ মানে হচ্ছে তোমার কাজ হলো শুধু, এটার ক্ষেত্রে যেমন কাটা বা এক্স চিহ্ন খোঁজা ছিল, একান্তর কোণের ক্ষেত্রে তোমাকে যা খুঁজতে হবে তা হলো জেড। সেই জেডটা সোজা জেড হতে পারে বা উল্টো জেড হতে পারে। যেমন দেখো এই ছবিটাতেই যদি আমরা একান্তর কোণ খুঁজি, তো এখানে জেড কোথায় আছে? জেড যেমন খুশি হতে পারে, এরকমভাবে গেল, দিয়ে এটা নিচের দিকে নামলো, দিয়ে জেড হয়ে গেছে। তার মানে এটা একটা জেড হয়ে গেছে। দেখো এরকম গিয়ে এরকমভাবে এসে এরকম। তাহলে জেড যদি হয়, তো জেডের ভেতরের দিকে, মানে জেডের পেটের দিকে যে কোণটা আছে তাকেই তো আমরা একান্তর কোণ বলছি। তো এখানে এটা যদি জেড হয়, তো জেডের ভেতরে এটা জেড, তো জেডের ভেতরে এখানে 3 আছে, আর আরেকটা হলো কে? 6। দেখো এটা জেডের, এটা 3 আর এটা হচ্ছে 6। তাহলে কোণ একান্তর কোণের ক্ষেত্রে কোণ 3 সমান কোণ 6 হবে। এখানে এরকম একটা জেড তৈরি হয়েছে। আরেকটা জেড এখানে করা যেতে পারে, সেটা উল্টো জেডটা কেমনভাবে? এরকমভাবে গেল, এরকমভাবে নেমে এটা। তো এই জেডটার জন্য এখানে দেখো জেডের ভেতরে কে আছে? এখানে 4 আছে, আর এখানে জেডের ভেতরে কে আছে? 5 আছে। তাহলে কোণ 4 আর কোণ 5 একান্তর কোণের জন্য সমান হবে। এই হচ্ছে এখানে একান্তর কোণ। তো বিপ্রতীপ আর একান্তর কোণ শিখে নিলাম। এরপরে যা আছে তা হলো অনুরূপ কোণ। অনুরূপ কোণ বোঝার জন্য আমরা উপরে ছবিটা যেহেতু দেখা যাচ্ছে না, তাই পাশে আবার একটা ছবি এঁকেছি একই রকম। অনুরূপ কোণ কীভাবে বুঝবো? অনুরূপ কোণ মানে হচ্ছে বিপ্রতীপ কোণ মানে এক্স খোঁজা, একান্তর কোণ মানে জেড খোঁজা, আর অনুরূপ কোণ মানে এফ খুঁজতে হবে তোমাকে। তো এফ মানে সাধারণ এফ এরকম দেখতে হয়। তো এফটাকে তুমি যদি বাঁকিয়ে লেখো, তাও যেন ওটাকে আমরা এফই ধরছি। কিন্তু শর্ত হচ্ছে একটাই, যে এই দুটো দেখো সমান্তরাল, তো এখানে এই দুটো যেন সমান্তরাল হতে হবে। তো যখনই সমান্তরাল হবে, তো এই লাইনের উপরের দিকে যে কোণটা আছে, এই লাইনের উপরের কোণটার সঙ্গে তা অনুরূপ হবে, এবং এই লাইনের নিচে যে কোণটা আছে তার সঙ্গে এই লাইনের নিচের কোণটাও অনুরূপ হবে। মানে উপরের কোণটার মান যদি 60 ডিগ্রি হয়, তো এখানে থাকা উপরের কোণটার মান হবে 60 ডিগ্রি। আর নিচের দিকে থাকা কোণটার মান যদি 120 ডিগ্রি হয়, তো এখানে নিচে থাকা কোণটার মানও হবে 120 ডিগ্রি। এটার ক্ষেত্রেও যদি আমরা দেখি, তো এই লাইনের নিচে যে কোণটা আছে তার সঙ্গে এই লাইনের নিচে যে কোণ, তারা অনুরূপ হবে। তো এখানে এর মান 90 ডিগ্রি, এরও মান 90 ডিগ্রি। একই রকমভাবে এই লাইনের উপরে যে কোণটা আছে তার সঙ্গে এই লাইনের উপরে যে কোণ, তারা অনুরূপ হবে। এটাও 90 ডিগ্রি, তো এটাও 90 ডিগ্রি হবে। মানে মোট
কথা হচ্ছে আমাদেরকে যা খুঁজতে হবে তা হলো লাইনের নিচে, লাইন দুটো সমান্তরাল যদি হয় আর এফের মতো দেখতে, লাইন দুটো সমান্তরাল যদি হয় তবে এই লাইনের নিচে যে কোণটা আছে তার সঙ্গে অনুরূপ হবে এই লাইনের থাকা নিচে কোণটা। অনুরূপ হচ্ছে তার মানে এই কোণের মান যা হবে, যদি এই কোণটার মান 30 ডিগ্রি হয় তো এই কোণটার মানও 30 ডিগ্রিই হবে। একই রকমভাবে শুধুমাত্র নিচ না, উপরে থাকা এই কোণটা আর এখানেও উপরে থাকা এই কোণ দুটোও পরস্পর সমান হবে। এর মান যদি 150 ডিগ্রি হয় তো এরও মান 150 ডিগ্রিই হবে। এখান থেকে এতটা কোণের মান আর এখান থেকে এতটা কোণের মান। যে এফ এদিকে বা যেমন খুশি এদিকে থাকলেও একই ব্যাপার। যদি এই কোণটার সঙ্গে অনুরূপ কোণ খুঁজি তো এই লাইনের উপরে আছে তো এই লাইনের উপরে থাকা কোণটা অনুরূপ হবে, বা এই লাইনের নিচে থাকা কোণটার সঙ্গে এই লাইনের নিচে থাকা কোণটা অনুরূপ। একই রকমভাবে দেখো এটা একটা লাইন, তার সঙ্গে এই দুটো সমান্তরাল সরলরেখা, তাহলে এর উপরে থাকা কোণটার সঙ্গে এর উপরে থাকা কোণটা অনুরূপ হবে, আর এর নিচে থাকা কোণটির সঙ্গে এরও নিচে থাকা কোণটি অনুরূপ হবে। এখানে এর উপরে থাকা কোণটির সঙ্গে এর উপরে থাকা কোণ অনুরূপ, আর এখানে নিচে থাকা কোণটির সঙ্গে এই নিচে থাকা কোণটিও অনুরূপ হবে। যে অনুরূপ কোণ শিখলাম সেটা এবার এখানে দেখবো যে এখানে অনুরূপ কোণ কোনগুলো। তো এখানেও দেখো, যদি এদিকটা আমি মুছে দিই, প্রথমে আগে সোজা এফ দেখি, তো যদি এদিকটা ধরো নেই তাহলে এক্ষেত্রে দেখো এই দুটো লাইন সমান্তরাল আর মাঝখান দিয়ে এটা গেছে, এর নাম দিয়ে দিলাম এমএন। তো এমএন মাঝখান দিয়ে গেছে মানে এই লাইনের আর এই যে লাইন আছে এই লাইনের উপরে কত কোণ আছে, কোণ 2, আর এই লাইনের উপরে আছে কোণ 6, তাহলে কোণ 2 আর কোণ 6 সমান হবে। একই রকম এই লাইনের নিচে কে আছে, কোণ 4, তো এই লাইনেরও নিচে কে আছে, কোণ 8, এরাও সমান হবে। এরা সব অনুরূপ কোণ। তো এটা সোজা এফের জন্য এই সেটটা পাওয়া গেল। যদি আমরা এদিকটাকে নিতাম তো এই লাইনটা এমএন এসছে আর এইদিকে দেখো দুটো সমান্তরাল রেখা, তো সমান্তরাল রেখার উপরে কে আছে, এখানে আছে 1 কোণ আর এখানে আছে 5 কোণ, তাহলে কোণ 1 আর কোণ 5 সমান হবে, কোণ 1 সমান হবে কোণ 5। আর এই লাইনের উপরেরগুলো হয়ে গেল, নিচে কে আছে, এখানে কোণ 3 আর এখানে কোণ 7, তো এরাও সমান হবে অনুরূপ কোণের জন্য, কোণ 3 সমান কোণ 7। এই হচ্ছে বিপ্রতীপ কোণ আর একান্তর কোণ আর অনুরূপ কোণের কোণ এবং কিভাবে এরা সম্পর্কযুক্ত থাকে। তো এটা বুঝতে না পারলে দুবার দেখবে ভিডিওটা ব্যাক করে, তাহলে বুঝতে পারবে। এরপরে আমরা যা বুঝবো তা হলো এই ছবিটা। এই যে ছবিটা এখানে আঁকা হয়েছে, এখানে দেখো এটা একটি সমকোণী ত্রিভুজ, তার কারণ এর একটি কোণ সমকোণ। তো এই ত্রিভুজের এ বি আর সি এর মধ্যে সব থেকে ছোট বাহু এ বি, বি সিটা মাঝারি বাহু আর এ সি বাহুটা সব থেকে বড় বাহু। তো যদি আমি বলি যে এখানে সব থেকে বড় বাহুকে, নিশ্চয়ই এসি, তাহলে এসির মান নিচে থাকা বাহুটার থেকে অবশ্যই বড় হবে, তাহলে এসি বিসির থেকে বড়। যেদিকে হা করে থাকে সেটাই বড় হয়, তাহলে এসি বিসির থেকে বড় এখানে বোঝাচ্ছে। কিন্তু এই ছবিটায় যদি আমি এভাবে আঁকতাম, ধরো এটা বিসি আছে আর এসি প্রথমে এরকম ছিল এই জায়গাটায়, তো এখানে না রেখে এই জায়গাটা মুছে দিয়ে যদি আমি ত্রিভুজটায় এতটুকুই আঁকতাম, এখান থেকে এতটুকুই আঁকতাম, তবেও এসি দেখো এখনও বড় আছে বিসির থেকে। যদি আমরা ত্রিভুজটা এইভাবেও আঁকতাম, এতটা না আঁকে ত্রিভুজটাকে যদি এভাবে আঁকতাম, এইটুকু ধরো মুছে দেওয়া হয়েছে, তো ত্রিভুজ যদি আমাদের এইটুকু হতো, এরকম করে এঁকে দেখায় তাহলে বুঝতে পারবে, ত্রিভুজ যদি আমাদের এইটুকু হতো তবুও আমরা দেখতে পাচ্ছি এসিটাই বড়। কিন্তু ত্রিভুজটা যদি তারপরে এখানে চলে আসে, এতটুকু করে একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজটাকে নিচে ভালো করে আঁকা হয়েছে, ধরো এইটুকু করে ত্রিভুজ আঁকি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা বলতে পারি, যেহেতু এই দুটো বাহু খুব কাছাকাছি আছে, যে বিসি যত বড় হবে এসিও প্রায় তত বড়ই হবে। তাহলে কি শিখলাম, যে যদি এই দুটো বিন্দু খুবই কাছাকাছি থাকে তবে নিচের বাহুটা মানে বিসি আর উপরের বাহু এসি একটা সমকোণী ত্রিভুজের প্রায় সমান হয়ে যায়। একদম সমান না হয় তো প্রায় সমান হয়, তাই এটাকে আমরা সমান ধরতে পারি। তো প্রথমে কোণ জানতে হবে, দ্বিতীয়ত এই যে ব্যাপারটা বললাম এটা জানতে হবে, এটাকেই বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মির ধারণা। এটা আমরা r=2 প্রমাণ করতে গেলে এই দুটো আমাদের কাজে লাগবে। 3 নাম্বার আরও একটা যে ফ্যাক্ট কাজে লাগবে তা হলো সমদ্বিবাহু ত্রিভুজের কিছু জ্যামিতিক নিয়ম। সেটা কি দেখো, PQR একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, সমদ্বি মানে সমান দুটো বাহু। তো এখানে PQR ত্রিভুজের দুটো সমান বাহু কে কে, PQ আর RS, তাই এটি সমদ্বিবাহু ত্রিভুজ।
তো যখন সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হয় তো ওর সামনে যে কোণগুলো থাকে, যেমন পি কিউ বাহুর সামনে কোণ কে আছে আর, আর পি আর বাহুর সামনে কে আছে কোণ কিউ, তো এর সামনে সমান বাহুগুলোর সামনে যে কোণগুলো আছে সেই কোণগুলোও সমান সমান হয়ে যায়। এটা এই দুটো সমান বাহু, তো এই বাহুর সামনে থাকা কোণ এবং এই বাহুর সামনে থাকা কোণ সমান সমান হবে। এই তিনটে জিনিস জানলে আমরা যে প্রমাণটা আছে আর সমান 2f তা করতে পারি। চলো এবার আর সমান 2f প্রমাণটা দেখি। যে তিনটে জিনিস শিখলাম তার উপর ভিত্তি করে আমরা বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক আনতে পারি। প্রথমে আগে এটা বুঝি, এটা হলো সমতল দর্পণ। সমতল দর্পণের ক্ষেত্রে এই রশ্মিটা হলো আপতিত রশ্মি এবি এবং প্রতিফলিত রশ্মি বিসি। এখানে যদি আমি বলি আপতন কোণ কোনটা, তাহলে কি বলবে যে বি বিন্দুটা হলো আপতন বিন্দু, তাহলে এখানে তো একটা অভিলম্ব টানতে হবে, তো অভিলম্ব টানলাম, তবেই তো এবার বলা যাবে যে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে তা হচ্ছে আপতন কোণ, এবং প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে তা হলো প্রতিফলন কোণ। তার মানে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি আঁকা থাকলেই আপতন কোণ প্রতিফলন কোণ বলতে আমরা পারি না। তাহলে কি থাকতে হবে, এই বি বিন্দুতে মানে যেখানে রশ্মি এসে পড়ছে, যাকে কিনা আপতন বিন্দু বলে, ওখানে একটা অভিলম্ব থাকতে হবে। অভিলম্ব থাকলে তবে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে তাকে আপতন কোণ বলা হয়, আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে প্রতিফলন কোণ বলা হয়। একই রকম তো অভিলম্ব সবসময় এই দর্পণের সঙ্গে কিভাবে থাকে, লম্বভাবে থাকে। তো এখানে যে দর্পণটা আঁকা হয়েছে এই দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে দর্পণ। তো এই যে রশ্মিটা এসে পড়েছে এর নাম যদি দিই আমরা এ বি, তাহলে এ বি হলো আপতিত রশ্মি, আর বি এটার নাম দিয়ে দিলাম কিউ, তো বি কিউ হলো প্রতিফলিত রশ্মি। তাহলে এ বি যদি আপতিত রশ্মি হয়, বি কিউ যদি প্রতিফলিত রশ্মি হয়, তাহলে এখন আমরা বলতে পারবো না যে, যেমন কিনা এখানে বলতে পারছিলাম না এটা আপতিত আর এটা প্রতিফলিত রশ্মি দিলেই আমরা বলতে পারি না আপতন কোণ আর প্রতিফলন কোণ। তার সঙ্গে কি থাকতে হয়, এখানে একটা অভিলম্ব থাকতে হতো, তবে এটা আপতন কোণ এটা প্রতিফলন কোণ। তো এখানে অভিলম্ব কোণটা হবে, যদি তুমি সি বিন্দুকে এটার সঙ্গে যোগ করে দাও তবে এটাই হয়ে যায় এখানে অভিলম্ব। কেন এটা অভিলম্ব হয়, তার কারণ সি কে যখন এটার সঙ্গে যোগ করা হয় তাহলে বি সি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। কেন বক্রতা ব্যাসার্ধ, দেখো এই যে ছবিটা এঁকেছি, এখানে কেন্দ্রকে যখন কিনা তুমি এই বিন্দুর সঙ্গে যোগ যদি করো তাহলে এটা কি পাও, ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ এটার সঙ্গে কিভাবে থাকে, লম্বভাবে। এখানেও ব্যাসার্ধ লম্বভাবে থাকে, যেমন খুশি ব্যাসার্ধ আঁকো না কেন ব্যাসার্ধ সবসময় এখানে লম্বভাবে থাকে। তাহলে আমরা বলতে পারি এই যে ব্যাসার্ধ আঁকলাম সেটা এই যে প্রতিফলক তলটা আছে তার সঙ্গে কি হয়ে গেছে, লম্ব হয়ে গেছে। তো লম্ব হয়ে গেছে মানে এটাই আমাদের তাহলে বিসি এখানে অভিলম্বের কাজ করছে। এ বি হলো আপতিত রশ্মি, বিসি অভিলম্ব, তা আপতিত রশ্মি আর অভিলম্বের মাঝের কোণকে বলা হয় আপতন কোণ। তাহলে এটাকে আমরা আই দিয়ে লিখতে পারি। আই মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এর আপতন কোণের ইংরেজি। তো ইনসিডেন্সের আইটাকে নেওয়া হয়েছে, তাই আপতন কোণকে আই দিয়ে লেখা হয়। আর প্রতিফলন কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তো রিফ্লেকশনের আর নেওয়া হয়, তার জন্য প্রতিফলন কোণকে ছোট হাতের আর দিয়ে লেখা হয়। তাহলে এই হচ্ছে আপতন কোণ আর এই হচ্ছে প্রতিফলন কোণ, এটা আমরা শিখলাম। এই আপতন কোণ আর প্রতিফলন কোণকে কাজে লাগিয়ে এবার আমরা এই প্রমাণটা করবো আর সমান 2f। তো এক্ষেত্রে দেখো এ বি হচ্ছে আপতিত রশ্মি আর বি এখানে কিছু নাম দিয়ে দিলাম, বি কিউ হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই এ বি আপতিত রশ্মি আর বি কিউ হচ্ছে প্রতিফলিত রশ্মি, তবে আই যে কোণটা আছে সেটা হলো আপতন কোণ আর আর যে কোণটা আছে সেটা হলো প্রতিফলন কোণ। প্রতিফলনের নিয়ম হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান সমান হয়, তাহলে আই আর আর এই দুটো কোণ সমান। তো আই আর আর কোণ দুটো যদি সমান হয় তাহলে আই সমান আর আমরা লিখতে পারি, তাই আই সমান আর লেখা হয়েছে। তো আই সমান আর, এর সঙ্গে দেখো এটা কি এ বি রশ্মিটা তো প্রধান অক্ষ যে আছে, প্রধান অক্ষ ওয়াই পি এটার তো সমান্তরাল, তো এই দুটো সমান্তরাল লাইন, দুটো যদি সমান্তরাল লাইন হয় তাহলে দেখো সমান্তরাল লাইনে আর এটা যদি ভেদক হয়ে গেছে বিসিটা, তাহলে এখানে একটা জেড তৈরি হচ্ছে। তো যখনই একটা জেড তৈরি হচ্ছে তো জেডের পেটের দিকে যে কোণটা ছিল তার মানে এই জেডটার জন্য এখানে আই কোণের সঙ্গে এর পেট এই জায়গাটা, তো এই কোণটাও কি হয়ে যাবে, এই কোণটাও আই হয়ে যাবে। এরকম যদি লাইন থাকে জেড হয়ে গেছে তো জেডের এই কোণটা আই, তো এই কোণটাও আই। এখন আমরা বলতে পারি দেখো একটা ত্রিভুজ এখানে তৈরি হয়েছে সি এফ বি, তো ত্রিভুজ সি এফ বি যেটা তৈরি হয়েছে সি এফ বি ত্রিভুজের দুটো কোণ আই আর আর, তো আই আর আর তো সমান সমান, আবার তাহলে আই আর আর যদি সমান হয় দুটো কোণ সমান মানেই সেটা
সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছিলো। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান হলেও সমদ্বিবাহু, দুটো কোণ সমান যদি হয় তাও সে সমদ্বিবাহু ত্রিভুজ। তো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাই সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণের সামনে থাকা বাহু মানে এফ বি, আর এই কোণের সামনে থাকা বাহু মানে এফ সি, এরাও সমান সমান হবে যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ সি এফ বি থেকে আমরা কি লিখতে পারছি, যে এফ সি সমান হচ্ছে এফ বি। সমদ্বিবাহু ত্রিভুজ থেকে এটা পেলাম আমরা ফার্স্ট স্টেপ। সেকেন্ড যে স্টেপ লাগাবো সেটা হলো উপাক্ষীয় রশ্মির ধারণা। এটা কি দেখো, এখানে যেটা দেখানো হয়েছে যে রশ্মি দর্পণের উপর এইভাবে পড়ছে, আসলে এভাবে পড়ে না। দর্পণের উপর রশ্মিটা যেভাবে পড়ে তা হলো, এখানে যে যেমন নাম দিয়েছি ধরো ওয়াইপি হলো প্রধান অক্ষ, তো তার উপরে রশ্মিটা এরকম কাছে এসে পড়ে। তো এত কাছে এসে পড়লে ছবিটা খুবই বোঝা যাবে না, ছবিটা খুব জটিল হয়ে যাবে। তো যাতে আমরা ছবিটা বুঝতে পারি তার জন্য এটাকে এত দূরে আঁকা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি রশ্মিটা এখানে এসে পড়ছে। তো যেহেতু এখানে এসে পড়ছে আর এটা বোঝা যাচ্ছে না, তার জন্য এটাকে আমরা বড় করে এঁকে থাকি। তো এরকম যদি হয় তো দেখি আমরা এরকম, অ্যাকচুয়ালি তো এই ছবিটা এরকম, তো এই ছবি হলে কি পাই এখান থেকে। দেখো এরকম যখন ছবি হয়ে গেছে তাহলে বি আর পি বিন্দুটা খুব কেমন হয়ে গেছে, কাছাকাছি বিন্দু। তো যখনই কাছাকাছি বিন্দু হয়ে যায় তখন আমরা কি বলতে পারি, যে এটা একটা সমকোণী ত্রিভুজ যেন তৈরি করবে। এফ এ বি পি এটাই নিচে আঁকা হয়েছে, এই ত্রিভুজটাকে নিচে গেছি। তাহলে যখন এই দুটো বিন্দু খুব কাছাকাছি ছিল তখন আমি আগে দেখলাম সমকোণী ত্রিভুজে যে এই দুটো বাহুকে আমরা সমান সমান ধরতে পারি, মানে এফ এ বি আর এফ পি সমান ধরতে পারি। ওই একই জিনিস এখানে হয়েছে, কিন্তু এখানে বড় করে আঁকা হয়েছে, তাই দেখে মনে হচ্ছে যে এই দুটো সমান না, কিন্তু আসলে তো এটা এটার মতো। এবার এটার মতো হয় ঠিকই, কিন্তু যেহেতু এটা আমরা ছবি আঁকলে বুঝতে পারবো না তাই আমরা বড় করে আঁকছি। এবার আসি তবে দ্বিতীয় স্টেপটা কি, যে এফ এ বি সমান এফ পি আমরা লিখতে পারি। এটাকেই বলা হয় উপাক্ষীয় রশ্মির ধারণা। উপাক্ষীয় রশ্মি কোনগুলো, যে রশ্মিগুলো প্রধান অক্ষের খুব কাছাকাছি এসে পড়বে তাদের বলা হয় উপাক্ষীয় রশ্মি। তো যখনই প্রধান অক্ষের সঙ্গে খুব কাছাকাছি এসে রশ্মি পড়বে তাহলে ছবিটা এরকম দেখতে হবে, আর ছবিটা এরকম দেখতে হলে এফ বি সমান এফ পি হয়ে যাবে। তাহলে দ্বিতীয় উপাক্ষীয় রশ্মির ধারণা থেকে আমরা লিখতে পাচ্ছি, উপাক্ষীয় রশ্মি ধারণা থেকে আমরা লিখতে পারি কি, যে এফ বি আর এফ পি সমান, আগে সমদ্বিবাহু ত্রিভুজ থেকে লিখতে পেরেছিলাম এফ সি সমান এফ বি। তো এখানেও দেখো এফ বি সমান এফ সি, আর এখানে কি পাওয়া গেছে, এটাকে প্রয়োজনীয় তুমি ঘুরিয়ে লিখতে পারো, যে এফ পি সমান এফ বি লিখলাম। তো এটারও ডান দিকে এফ বি আছে, এটারও ডান দিকে এফ বি আছে, অতএব আমরা লিখতে পারি যে এফ সি সমানই এফ পি সমান এফ বি। তো এই যে এফ পি আছে, দেখো এফ থেকে পি, এই এফ থেকে পি এর দূরত্ব, পিকে বলা হয় মেরু, পি ফর পোল, তো পোল বা মেরু। তো পি থেকে এফ এর যে দূরত্ব তাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। তো এই ফোকাস দূরত্বর পরিবর্তে এফ পির জায়গায় আমরা লিখতে পারি কি, ছোট হাতের এফ। তাহলে এই সবগুলো সমান কি হয়ে গেল, ছোট হাতের এফ হয়ে গেল। আমরা বের করতে কি চেয়েছিলাম, যে পি সি, পি থেকে সি এর যে দূরত্ব, পি মানে পোল আর সি মানে বক্রতা কেন্দ্র, তো মেরু আর বক্রতা কেন্দ্রের মাঝের যে দূরত্ব তাকেই বলা হয় বক্রতা ব্যাসার্ধ, ওটা সমান হবে আর। তো এই বক্রতা ব্যাসার্ধ সমান কি, পি এফ, দেখো এই গোটাটা সমান কি, পি এফ প্লাস এফ সি, পি এফ প্লাস এফ সি। এবার পি এফ এর বা এফ পির মান কত, ছোট হাতের এফ, এফ সিরও মান কত, ছোট হাতের এফ। তো এফ আর এফ যোগ করলে 2f হয়। তাহলে আমরা কি পেলাম শেষমেশ, যে আর সমান 2f। এই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক।